86-তে যখন টেলিভিশনে আমরা মারাদোনাকে খেলতে দেখলাম, তখন থেকে আমাদের দেশে আমাদের মনের মধ্যে এসেছে যে ভারতেরও বিশ্বকাপ খেলা উচিত। ততদিনে কিন্তু 70 দশকের গোল্ডেন পিরিয়ড চলে গেছে এবং 86 আর 90-এ তখন কথা হচ্ছে যে ভারত ফুটবলের প্রাইম টাইম থেকে পিছিয়ে পড়েছে। কেন ভারত পিছিয়ে পড়লো প্রাইম টাইম থেকে? কারণ ওই প্রথম বাসটা মিস করেছে, বা বলতে পারি যদি ম্যারাথনের হিসেবে আমরা প্রথম ল্যাপটাই পিছিয়ে পড়েছি। এবার হয়তো খুব জোরে দৌড়চ্ছি, কিন্তু বাকিরা আমাদের থেকে একটা ল্যাপ আগে দৌড়চ্ছে 400 মিটার ল্যাপে। এটা কি হতে পারে? তো এরকম বিভিন্ন প্রশ্ন আমার মাথায় এসেছে। আমি যারা দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে যোগাযোগ রাখেন, ফুটবল কভার করেছেন, তাদের কাছে প্রায়শই প্রশ্ন করি এবং আমি জানার চেষ্টা করি। এই কারণে আমি ভারতের ফুটবলের ইতিহাসকে আরো বেশি করে অধ্যয়ন করতে চাই। জয়দীপ বাসু আমাদের মিডিয়া দেখেন এবং বিগত 35-40 বছর ধরে খেলার সাথে যুক্ত রয়েছেন। তো তাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম এবং উনি এই দায়িত্ব নিয়ে এগিয়েও চলেছেন। টি আও, যিনি 1948 অলিম্পিকের অধিনায়ক ছিলেন, স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক ছিলেন, তিনি নাগাল্যান্ডের বাসিন্দা। আমি নাগাল্যান্ডে গেছিলাম গত 1.5 বছরে 2 বার। নাগাল্যান্ড মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়, নাগাল্যান্ডের ফুটবল সংস্থার সাথে কথা হয়। আমি জানতে পারি যে টি আও যে সময় ফুটবল খেলতেন, বর্তমানেও নাগাল্যান্ডে 17টা জনজাতি রয়েছে এবং প্রতিটা জেলাতে একটা করে জনজাতি। জেলাটার পরিচিতি হয় সেই জনজাতির উপর নির্ভর করে, এবং সেই জেলাটার আভূষণ একটা পার্টিকুলার, আপনি তাহলে তার জামা কাপড় দেখে বলে দিতে পারেন সে ওই জেলার বাসিন্দা। খুব ডিটেল, মানে ইটস ইন্টারেস্টিং। আপনি যদি কখনো একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন, ভালো লাগবে বুঝতে। তো আমি জানতে পারি টি আও সেই সময় পায়ে হেঁটে আসামে যান, নাগাল্যান্ড থেকে পায়ে হেঁটে আসামে যান এবং আসামে উনি ফুটবল খেলেন এবং আসাম থেকে ভারতীয় দলে যান এবং তারপর ভারতীয় দলে অধিনায়কত্ব করেন। তো ভারতের ফুটবলের ইতিহাস টি আওকে আসামের অধিবাসী হিসেবে গণ্য করে। ইতিহাসে রেকর্ডে রয়েছে টি আও অহমিয়া, কিন্তু আসলে উনি নাগাল্যান্ডের বাসিন্দা। তো এখন নাগাল্যান্ড সরকার দীর্ঘদিন ধরে এই আবেদন করছে টি আওকে যেন নাগাল্যান্ডের মানুষ হিসেবে ঘোষণা করা হয়। এই বিষয়ে ভারতের গৃহ মন্ত্রণালয়তেও পাঠানো হয়েছে। ছোট বিষয়, কিন্তু কেন আমি এটা বলতে চাইছি, অনেক পুরনো বিষয়, হয়তো আজকের বর্তমান ফুটবলের সাথে খুব বেশি তার প্রাসঙ্গিকতাও নেই, কিন্তু আমি কেন এই বিষয়টা বলতে চাইছি, একটা মানুষ একটা খুব রিমোট জায়গা থেকে এসেছেন, সে যদি দেশের প্রথম ফুটবলের অধিনায়ক হন, তাহলে সমগ্র রাজ্যটা বা সমগ্র প্রদেশটা বা সমগ্র নর্থ ইস্ট ভীষণভাবে অনুপ্রাণিত হতে পারে। তো আমি জয়দীপদাকে বললাম যে আপনি নাগাল্যান্ডে যাবেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওখানকার লোকজনকেও বলেছি, তারা পুরনো ছবি, পুরনো ইতিহাস আপনার সাথে শেয়ার করবে এবং আপনি টি আও এর উপরে একটা বই লিখবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, যেন সেই বইটা একটা সঠিক আর্কাইভে আমাদের স্থান পায়। কেন এটা করা দরকার? সাম্প্রতিক একটা খেলার সিনেমা বেরিয়েছে, তো আমাকে অনেকে বলল যে ওখানে অরুণদার একটা সেন্সাইড গোল দেখানো হয়েছে, সেই গোলটা হয়তো ঐতিহাসিকভাবে সঠিক নয়, কিন্তু সেটা কে করবে, তার প্রমাণ কে দেবে? আমাদের নিজস্ব আর্কাইভ নেই, তো একটা আর্কাইভ দেখা দরকার। এর আগে খেলা নিয়ে যে সিনেমাগুলো দেখেছি, যার মধ্যে লাগান এমন একটা সিনেমা যেটা সাধারণ মানুষকে ছুঁয়ে গেছে। সেখানে একটা জাতীয়তাবাদ ছিল, জাতীয়তাবোধ ছিল, সেখানে ক্রিকেট খেলা ছিল। আমরা যদি দেখি যে 1911-র মোহনবাগানের জয়টা, এইরকম একটা যে মোহনবাগানের জয় নিয়েও একটা আমাদের সিনেমা হয়েছে। তো ফুটবল নিয়ে যত বেশি লেখালেখি হবে সাহিত্যে, যত সিনেমা হবে, তত আমার মনে হয় সাধারণের এই খেলার সাথে যোগাযোগ বাড়বে। তো আমি এটা সর্বতভাবে সমর্থন করছি এই সিনেমাটিকে। যদি সেখানে কোনো
তথ্যগত ভুল হয়েও থাকে, আমার মনে হয় সেটা একটা উদার মানসিকতা দিয়ে ওটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত। কিন্তু সর্বোপরি ফুটবল যদি সাধারণ ছেলে মেয়েদের মনে দাগ কাটতে পারে, তাদেরকে যদি মাঠমুখী করতে পারে, তাদের যদি জীবিকাকে কেন্দ্র করে স্বপ্ন দেখাতে পারে, আমার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে এই সিনেমাটা সেই দিকে এগোনোর ক্ষেত্রে একটা সফলতার প্রথম পদক্ষেপ হিসেবে আমার মনে হয়। কল্যাণ, একটা প্রশ্ন তুমি এইমাত্র মেনশন করলে যে মানে আমরা মনে হয় বাসটা মিস করে গেছি, যে এই যে মাঝের সময়টা ফিফায় এবার এই যে মিস করা বাসটাকে ধরতে গেলে যে একটা ল্যাব পিছনে আছে, তা শুধুই কি একাডেমি করলেই কাজ শেষ হয়ে যাবে, নাকি আরও কিছু করা দরকার? সেই বাসটা ধরতে গেলে কি ভাবনা পেরেছি? দেখো, এটা একটা যদি সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করি, যে আমরা দুজনেই দৌড়চ্ছি, তুমি এবং আমি দুজনেই দৌড়চ্ছি একটা ম্যারাথনে, এবং তার 400 মিটারের যে পাক আছে, একটা ল্যাপ আছে, তুমি আমার থেকে এক পাক এগিয়ে আছো, দিয়ে আমরা দুজন একসাথে দৌড়চ্ছি। তাহলে আমি তোমাকে কিভাবে ছুঁতে পারি? আমরা যদি আমাদের যদি ত্রিকোণমিতির অঙ্কের হিসেবে দেখি, তাহলে তুমি যত জোরে দৌড়চ্ছ তার থেকে আমি যদি 10% বেশি জোরে দৌড়ই, তাহলে 10 গুণ সময় পরে। যদি আমি 50% বেশি জোরে দৌড়ই, তাহলে অর্ধেক সময় পরে আমি তোমার সাথে সাথে আসতে পারি। কিন্তু এর জন্য কোনো রাতারাতি ম্যাজিক ফর্মুলা নেই যে আমি এক্ষুনি এইটা পেয়ে। আমার মনে হয় যে ভারত একটা বিশাল দেশ, ফুটবলের এখানে অপার সম্ভাবনা রয়েছে। একটা সময় আমাদের দেশে ধারণা হয়েছিল, যখন চিমা, এমেকা, ইজিগো, ইভেন ওডাফা পর্যন্ত যখন খেলতো, আমাদের দেশে মনে হয়েছিল যে ভাই স্ট্রাইকার হতে গেলে, গোল করতে গেলে বা ডিফেন্স সামলাতে গেলে মুসা বা জ্যাকসনের মতো খুব বড় চেহারা না হলে তোমার ফুটবলে ভবিষ্যৎ নেই। কিন্তু যদি আমরা 2008, 2010, 2012 স্পেনের জাতীয় দলের খেলা দেখি, এবং তাদের কি প্লেয়ারদের যদি আমরা গড় বডি ওয়েট আর হাইট দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে ফুটবলটা কেবলমাত্র শরীর সর্বস্ব নয়, যে তোমাকে 6 ফুট 3 ইঞ্চি হতেই হবে তবেই তুমি ফুটবল জিততে পারবে, তা নয়। আমার তাই মনে হয় যে ফিফার সাথে এআইএফএফের প্রথম একাডেমিটা আপনারা অনেকেই কভার করেছেন, সেটাতে মূল উদ্দেশ্যই রয়েছে যে বয়স চুরিটাকে আটকাতে হবে প্রথমে। আমাদের প্রাথমিকভাবে কী হয়ে যাচ্ছে, আমরা বয়সটা চুরি করে ফেলছি। বয়স চুরি করে যখন আমি ইউথ ডেভেলপমেন্টে ফোকাস করছি, 11 বছরের ছেলেটার যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটা আমি আমার একাডেমির 14 বছরের ছেলেকে দিচ্ছি, সেই জায়গাটা পিছিয়ে পড়ছি। তো আমি বলবো যে একাডেমির থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা যেন বয়স চুরিটা আটকাতে পারি। সেটা সায়েন্টিফিক্যালি হতে পারে, বা হতে পারে আমি আমার বিবেকের দিক থেকে। যদি তোমরা মনে করো, এবছর একটা ঘটনা ঘটেছে কলকাতার এক ক্লাবে, তার 2টো আধার কার্ড পাওয়া গেছে, তো পরে খেলোয়াড়টি এফিডেভিট দিয়ে তার দোষ স্বীকার করেছে। তো এইটা যখন হয়েছে, মনে করো কোথাও একটা বিবেকের কাছে আমরা প্রশ্ন করিনি